ঠিক আছে, দেখো তো আমাদের গত লেকচারে আমরা লম্বাংশ উপপাদ্য পড়েছিলাম, তাই না? হোমওয়ার্ক কটা ছিল? 3টা। 8, 9, 10। সমস্যা কোনটা হয়েছে? 10 নাম্বার। 10 নাম্বার পারো নাই? দেখো 10 নাম্বার কি ছিল, অঙ্কটা দেখো, তুলি আমরা। এটা ছিল ও বিন্দু, এটা ছিল এক্স অক্ষ। এদিক বরাবর যে বল কাজ করছে সেই বলের মান হলো 100 নিউটন। তারপর এইভাবে এই দিক বরাবর অক্ষ দেওয়া আছে, এটা হলো বলেছে এক্স প্রাইম বা এক্স ড্যাশ। এটার সাথে এই দিকে আর একটা বল গিয়েছে, এই বলের মান তোমাকে বলে দিয়েছে 70 নিউটন। 70 নিউটন, যেটা এক্স অক্ষের ঋণাত্মক কক্ষে, এক্স এর ঋণাত্মক কক্ষের সাথে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? আর একটা বল দিয়ে দিয়েছে এই দিক বরাবর, এই বলের মান বলে দিয়েছে 60 নিউটন, যেটা এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে। আর এই দিক বরাবর আর একটা বল আছে, এটা হলো 50 নিউটন। এই যে কোণ, এটা তো 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে। এটা ছিল উদ্দীপক। বলেছে যে বলগুলো আছে, এই বলগুলোর লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো, তাই না? এখন একটু মনোযোগ দাও, দেখো। তা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দুতে একাধিক বল কাজ করতেছে, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা বলের লব্ধি বার করতে বলেছে আমাকে। তো একাধিক বলের লব্ধি বার করার জন্য আমরা গতকাল লম্বাংশ উপপাদ্য পড়েছিলাম। লম্বাংশের উপপাদ্যের সাহায্যে আমরা একাধিক বলের লব্ধি বার করব। তাহলে এখন কাজ কি ছিল? যে একটা নির্দিষ্ট দিকে প্রত্যেকটা বলের উপাংশ বার করব, সবগুলোর যোগফল ওই দিক বরাবর তাদের লব্ধির উপাংশের মানের সমান হবে, তাই না? এটা ছিল আমাদের লম্বাংশ উপপাদ্য। তাহলে এখন আমরা ধরে নেই, হ্যাঁ, লব্ধিটাকে আমরা ইচ্ছা মতন ধরে নিই। যে ধরলাম ভাইয়া আমাদের লব্ধি যেটা আছে, এই লব্ধিটা হলো এইটা। এইটা লব্ধি, লব্ধির মান আর, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাই না? এখন একটু মনোযোগ দাও, দেখো। আমরা প্রথমে ধর এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব। তাহলে এক্স অক্ষের সাথে প্রত্যেকটা বলের কোণ আমরা নিয়ে নিব, তাই না? তাহলে 100 নিউটন আর এক্স অক্ষের সাথে কোণ কত? 0 ডিগ্রি। এইদিকেই আছে। 70 নিউটনের সাথে, 70 নিউটনটা যদি এক্স অক্ষের সাথে আমরা কোণ নিতে চাই, তাহলে সেটা কত হবে? এটুকু দেওয়া আছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে আমাদের বের করে নিতে হবে কোনটা? এই তো এটা। তাহলে 180 মাইনাস 20 করলে কত আসবে? 160 ডিগ্রি। তাহলে এই কোণ আর আমরা ধরবো না, ঠিক আছে? এই কোণ বাদ। আর 70টা এক্স অক্ষের সাথে এই কোণ উৎপন্ন করছে। তারপর দেখো, 50 নিউটন আছে, এটা এক্স অক্ষের সাথে দেওয়া আছে 90 ডিগ্রি। তুমি এইদিকে কোণ ধরেও করতে পারো, এইদিকে কোণ ধরেও করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমরা যদি এই দিকের কোণটা নেই, তাহলে কত আসবে? 370 ডিগ্রি। আর যদি 90 নেই, তাহলে আমরা কি লিখবো? -90। কি লিখবো? নাও, সমস্যা নেই, মাইনাস দিয়েই করো। তাহলে এটা কি লিখবা? -90 ডিগ্রি। বুঝছো? তারপর এটা যেটা আছে, 60 নিউটন যেটা আছে, সেটা তুমি এক্স অক্ষের থেকে এই কোণটাও নিতে পারো, এই কোণটাও নিতে পারো, তোমার ইচ্ছা কোনটা নিবা। কোনটা নেবে? নিবা এইটা নিবা নাকি এইটা নিবা? ঋণাত্মক দিক থেকে নিবা? ঠিক আছে, নাও নাও, সমস্যা নাই ভাই, তুমি যেটা নিয়ে করবা সেটাই হবে। তুমি বাসায় গিয়ে, আমি এটা দিয়ে করে দিচ্ছি, তুমি ওই প্লাস নিয়ে করে দেখবা কত আছে। তাহলে এইটা নাও। তাহলে এটা কত হবে টোটাল? এটুকু ছিল 90, আর এটুকু হলো কি বলতো? 45। তার মানে কত হবে? -135। -135। কোনো সমস্যা আছে? এভাবে কোনগুলো আগে ডিফাইন করে নেওয়া লাগবে আমাদের জন্য। ওকে। তাহলে এখন আমরা কি করব বলতো? এক্স অক্ষের যেভাবে কোণ দেওয়া ছিল, ওইভাবে কোণ দিয়ে মান বসালে কিন্তু হবে না। তুমি যে দিক বরাবর, তুমি এক্স অক্ষে, আমরা দুইটা অক্ষ বরাবর নেব সবসময়। একটা এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করবো, আর একটা ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করবো। তাহলে অঙ্ক আমাদের জন্য কি হবে বলতো? সহজ হবে। তাহলে এক্স অক্ষের সাথে যেহেতু প্রয়োগ করবো, এক্স অক্ষের সাথে প্রত্যেকটা বলের কোণটা আমরা কি করে নেবো বলতো? বের করে নেবো। সেটা আমি ধনাত্মক কোণ নিতে পারি, ঋণাত্মক কোণ নিতে পারি, আমার ইচ্ছা। বুঝতে পারছি কি বলছি? এখন তুমি কি করো বলতো? সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলেই হয়ে যাবে। তাহলে লিখবা এক্স অক্ষের ধনাত্মক, এক্স অক্ষে বরাবর, এক্স অক্ষ বরাবর
লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। কি পাবা দেখো তো। তাহলে আমরা প্রথমে 100 নিউটন নিলাম, ওকে। তাহলে 100 নিউটন, তাহলে 100, এই 100-র এই দিক বরাবর উপাংশ, তাহলে আমরা কি লিখতাম? 100 লিখতাম, কজ লিখতাম। যার উপাংশ যেদিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ। তাহলে বলো 100 নিউটন এক্স অক্ষের সাথে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তারপর কি করতাম? প্লাস অন্য আরেকটা বল নিতাম, এই বল কত? 70। তাহলে 70-এর এক্স অক্ষ বরাবর উপাংশ নিব, তাহলে কজ লিখবো। বল এবং দিকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আসে? 160 ডিগ্রি। তারপর আমরা লিখবো কি বলতো? প্লাস 60 নিউটন নিলাম, 60। তারপর কি লিখবো? কস মাইনাস 135 ডিগ্রি। বোঝা যাচ্ছে? প্লাস কি লিখবো? 50 কস মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল এই দিক বরাবর লব্ধির উপাংশ নেওয়া লাগবে, তাই না? তাহলে কত আসবে? আর কস থিটা। বোঝা গেল? এই যে আমরা এখান থেকে এইটুকু নিয়েছি, এই যে এখান থেকে এইটুকু নিয়েছি। বলো কারো কোনো সমস্যা আছে? তাহলে এখন তোমরা কি করবা? ক্যালকুলেটরের মান বসাবা। ক্যালকুলেটরের মান বসে এখান থেকে মান একটা নিয়ে আসবা। আমি বসাবো? আমি মান বসাই করে দেবো? ঠিক আছে, বসো, সমস্যা নেই। দেখো কত আছে? 100 cos 0, তাহলে cos 0 তো 1, তাহলে 100 লিখলেই হবে। 70 cos 170 প্লাস 60 cos মাইনাস 135 প্লাস 50 cos 90। হ্যাঁ, ওই 0 চলে আসবে আর কি। 50 cos মাইনাস 90, মাইনাস থিটা মানে cos থিটাই আসে, ওটা 0 চলে আসবে। যাই হোক, মান আমাদের আসছে মাইনাস 11.36। তাহলে মাইনাস 11.36, ঠিক আছে, ইকুয়াল আর কস থিটা। কোনো সমস্যা আছে এটুকুতে? এটাকে আমরা কয় নাম্বার ইকুয়েশন ধরেছিলাম? 1 নাম্বার। তারপর কোন অক্ষ বরাবর নিবা? ওই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। ওকে, তাহলে এখন কি করবা বলো? ভাবার দরকার আছে? ভাবার আর সময় নেই। তাহলে এখন কসের জায়গায় জাস্ট সাইন লিখে দিলাম। 70 সাইন 160 প্লাস 60 সাইন মাইনাস 135 ডিগ্রি প্লাস 50 সাইন মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল কি আসবে? আর সাইন থিটা। এখন মান বসাও, তাহলে কত আসবে দেখো? 100। তোমার কত আসছে? আমি তো একবার মান বসাই দিলাম। দাঁড়াও দেখতেছি আরেকবার, তাহলে ক্যালকুলেশন করতে হবে। প্লাস 60 সাইন মাইনাস 135 প্লাস 50 সাইন মাইনাস 90 মাইনাস 68.48। দেখো এটা, দেখো কত আসে তোমার? আর সাইন থিটা ইকুয়েশন নাম্বার 2। ওটা তোমার কত আসে? এইটা আসে। আচ্ছা দেখি, 100 cos 0 প্লাস 70 cos 160 প্লাস 60 cos মাইনাস 135। দাঁড়াও, কোনোটা তো তুলতে হয়তো বা ভুল হয়েছিল, তাহলে আমার 50 cos মাইনাস 90, হ্যাঁ মাইনাস 8.204, তাহলে মাইনাস 8.204, ওটা লেখো 205 লেখো। 4 এর পরে 8 আছে, তাই না? 205 লিখলাম আমরা। তাহলে এখন আমরা কি করব? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাই, তাই না? আর এবং থিটা বার করতে হবে, তাহলে তো কাজ শেষ নাকি রে? তাহলে কি আসবে? আর ইজ ইকুয়াল রুট ওভার এটার উপর স্কয়ার মাইনাস 8.205 তার উপর স্কয়ার প্লাস মাইনাস 68.48 তার উপর স্কয়ার। কত আসে দেখো তো, আমি করে দেখবো। 8.205 সেটার উপর স্কয়ার প্লাস মাইনাস 68.48 তার উপর স্কয়ার। এটা আছে 68.
969, তার মানে 97, এত। ঠিক আছে, এত নিউটন। লব্ধি বলের মানে এত নিউটন। তাহলে দিক কি কত হবে দেখো, থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স, থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স। তাহলে এটা কিভাবে লিখবা? 2/1 করে পাই, 1 করে পাই। তাহলে থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স কত আসে দেখো। তাহলে এটা ভাগ যদি এটা করো, তাহলে এটা আসবে উপরে, এটা আসবে কি বলতো নিচে। একবার লিখে দিলাম, আমি গতকাল এগুলো দেখাইছি। 68.48 ডিভাইডেড বাই মাইনাস 8.205, ব্র্যাকেট দিয়ে তুলতে হবে। তোমাদের ওই 100 ms ক্যালকুলেটর কেন ইউজ করো এখনো, বড় হয়ে গেছো না? শিফট ট্যান ইনভার্স, তাহলে 68.48 ভাগ 8.205, 83.17 এত ডিগ্রি। বুঝছো? তাহলে বলের মান 68.98 বা 97 একই, আর এখানে দিকটা দেওয়া নেই। ঠিক আছে, যেহেতু বলছে চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধি নির্ণয় করো, মানে মানটা শুধু বার করতে বলছে, তাহলে মানটাই উত্তর দেওয়া আছে শীটে, দিক দেওয়া নেই, আমরা দিক সহ বলে দিলাম। আই স্কোয়ার প্লাস এক স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এভাবে লেখা, এটা লিখতে চাচ্ছ না? সমস্যা নেই, তুমি একবারে লিখলে। বোঝা গেল অঙ্কটা? আচ্ছা বলো তো, এখানে যদি মাইনাস চলে আসতো কোনোভাবে 10, এটা যদি মাইনাস চলে আসতো তাহলে কি করতা? দিকটা যদি মাইনাস চলে আসতো তাহলে কি করতা? তাহলে এই দিকে হতো না। বুঝছো? তাহলে এই দিক বরাবর যেটা সেটা নিতে। বুঝতে পারছো? -83.17 অঙ্কন করতে। ক্লিয়ার, বোঝা গেছে? প্লাস আসলে যে প্লাস দিকে, মাইনাস আসলে মাইনাস দিকে ধরেই করবা। তাহলে এটা মিশাই দিলাম, কি বলো? হুম, ওকে। এখন দেখো, আজকে আমরা নদী নৌকার অঙ্ক শুরু করবো। বুঝছো? টপিক দাও। নদী নৌকা এর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, নদী নৌকা। মনোযোগ দাও। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, এটা একটা নদী। ঠিক আছে, মানে বোর্ডটাকে তুলে এভাবে নিয়ে দাও, এই দিক বরাবর নদী প্রবাহিত। এটা আমার যেটা দেখতে পাচ্ছ, পাটাতনটা দেখতে পাচ্ছ, এটা একটা কি বলতো নদী। এটাকে এইভাবে লিখছি আমরা, এই তো নদী। তার নদীর এটা আরেক পার, এটা উপর আরেক পার, তার মানে এটা একটা পার, এটা আরেকটা কি বলতো পার। তা নদীর এপার থেকে ওপারের মাঝখানে যে দূরত্ব, এটাকে বলা হয় নদীর প্রস্থ। এটাকে কি বলা হয়? নদীর প্রস্থ। আর নদী যেদিকে প্রবাহিত হয়, পানি যেদিকে যায়, এটাকে বলা হয় নদীর দৈর্ঘ্য। ঠিক আছে, স্রোত সর্বদা নদীর দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হয়। কোন বরাবর? এ পাশ থেকে ও পাশে যায় না, দৈর্ঘ্য বরাবর যায়া নদী যে সাগরে মিলিত হয়েছে, ওই সাগরে যায় পানিগুলো পড়ে যায়। বুঝতে পারছি কি বলছি? তাহলে এপার থেকে ওপারের মাঝখানে যে সোজাসুজি দূরত্ব, এটাকে আমরা কি বলবো বলতো? নদীর প্রস্থ। এটাকে কি বলবো? নদীর প্রস্থ। দেখো সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট, যা যা বলে দিচ্ছি মাথায় রাখতে হবে। নদীর প্রস্থ কি বলতো? ডি। এর নদীতে পানি যেগুলো আছে দেখো, এই যে পানি, আপাতত পানি দেখাচ্ছি, পানি মিশে দেবো, পানি রাখবো না। এই যে পানি, স্রোত এই দিক বরাবর কি হবে বলতো? প্রবাহিত। স্রোত এইদিকে প্রবাহিত হতে পারে, এদিকে প্রবাহিত হতে পারে। আমরা ধরলাম এই দিক বরাবর স্রোত কি হচ্ছে বলতো? প্রবাহিত হচ্ছে। তাহলে স্রোতটা এই দিক বরাবর যাবে। এইটাকে বলা হয় নদীর দৈর্ঘ্য। এটাকে কি বলা হয়? নদীর দৈর্ঘ্য। বুঝতে পারছি কি বলছি? তাহলে স্রোত সর্বদা কোন দিকে প্রবাহিত হয়? নদীর দৈর্ঘ্য বরাবর। স্রোত সর্বদা নদীর দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হয়, দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হয়। বুঝলেন? স্রোত সর্বদা নদীর দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হয়, এটা একটা কথা আমরা এখান থেকে লিখে রাখলাম। এখন দেখো, নদীতে যে পানি আছে, এই পানিগুলো বর্ষাকাল যখন থাকে না, এমনিতে শীতকালে নদীতে যাবা, দেখবা কোনো স্রোত নাই, পানি শুকিয়ে শুকিয়ে গেছে। বুঝতে পারছো?
তাহলে নদীতে যে পানি আছে, এখানে যে স্রোত, মানে একদিক থেকে পানি একদিক থেকে অন্যদিকে যাইতেও পারে, অর্থাৎ স্রোত প্রবাহিত হতেও পারে, স্রোত প্রবাহিত না হতে পারে। তার যদি স্রোত না থাকে, ঠিক আছে, ওটাকে বলা হয় স্রোতহীন নদী। ওটাকে কি বলা হয়? স্রোতহীন নদী। স্রোতহীন নদীর আর একটা জিনিস হলো শান্ত নদী। কি নদী বলতো? শান্ত নদী। স্রোত না থাকলে তাকে বলা হয় শান্ত নদী। আর একটাকে বলা হয় স্রোত যুক্ত নদী। কি বলা হয়? স্রোত যুক্ত নদী। ওটাকে বলা হয় অশান্ত নদী। অশান্ত নদী। স্রোতযুক্ত নদীর পাড়ে যায় দাঁড়াবা, দেখবে গর্জন শোনা যায়। ঠিক আছে, অশান্ত হয়ে আছে, এই আর কি। তাই স্রোতহীন নদী নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা এখানে স্রোতযুক্ত নদী নিয়ে পড়াশোনা করব। যে স্রোত আছে, স্রোত যদি থাকে, স্রোত কোন দিকে প্রবাহিত হবে? সর্বদা দৈর্ঘ্য বরাবর। কোন দিক বরাবর? দৈর্ঘ্য বরাবর। এখন তাহলে একটু মনোযোগ দাও। তাহলে স্রোত যেহেতু প্রবাহিত হচ্ছে, তার মানে স্রোতের একটা কি আছে বলতো? বেগ আছে। স্রোতের একটা বেগ আছে। তাহলে ধরো আমরা সব সময় ধরে নিচ্ছি যে স্রোতটা সবসময় এই দিক বরাবর প্রবাহিত হবে, নদীর দৈর্ঘ্য বরাবর। তাহলে এই তো স্রোতের বেগটাকে প্রকাশ করার জন্য আমরা এখানে একটা ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি। ভেক্টর, তীর চিহ্নিত সরলরেখা। তাহলে স্রোতের বেগকে আমরা কি ধরলাম বলতো? ইউ। স্রোতের বেগটা কি ধরলাম? তাহলে ইউ এর পরিচয় কি? ইউ কিসের বেগ? স্রোতের বেগ। স্রোতের বেগকে আমরা কি বলবো? ইউ। মনে থাকবে। এবং এবং অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই স্রোতের বেগ যেটা আছে, এটা সবসময় সমবেগ ধরে নেবো। কি বেগ ধরে নেবো? সমবেগ। মানে নদীতে স্রোত সর্বদা সমবেগে প্রবাহিত হবে। যদিও বাস্তব ক্ষেত্রে এটা হয় না, কিন্তু অঙ্ক যখন আমরা করবো, ওটা সবসময় কি ধরে নেবো বলতো? সমবেগ ধরে নেবো। বুঝতে পারছো? বলে যে একটা নদীতে স্রোত এত বেগে প্রবাহিত হচ্ছে, ওই বেগটা সমবেগ। ওই বেগটা কি? সমবেগ। তাহলে এটা হলো সমবেগ। স্রোতের বেগটা যেটা আছে, এটা হলো সমবেগ। মনে থাকবে। ওকে, স্রোতের বেগ। তাহলে ইউটা কিসের বেগ? স্রোতের বেগ। পরিচয় এগুলো লাগবে, আমরা সূত্র পড়ার সময় ইউ দিয়ে পড়বো। স্রোতের বেগ বারবার বলবো না। ইউ মানে কি বলতো? স্রোতের বেগ। ঠিক আছে। এখন দেখো, তাহলে এই এখান থেকে এ পর্যন্ত যা পরিচয় দিলাম সেগুলো কি বোঝা গেছে? এপার থেকে ওপারের মাঝখানে দূরত্ব, এটাকে বলা হয় নদীর প্রস্থ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা প্রকাশ করব। আর এটা হলো নদীর দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য বরাবর কি হবে বলতো? স্রোত প্রবাহিত হবে। ঠিক আছে। স্রোতের যে বেগ, স্রোত যে বেগে প্রবাহিত হবে, সেটা আমরা ধরে নিলাম ইউ। ইউটা সবসময় কি হবে বলতো? সমবেগ। এখন দেখো, এই নদী এখন পার হওয়ার চেষ্টা করবে কে? নৌকা নিয়ে একজন মাঝিও পার হতে পারে। তাহলে আবার একজন সাঁতারুও এই নৌকা নিয়ে এই নদীটা পার হতে পারে। বুঝতে পারছো? অথবা কেউ একজন জাহাজ নিয়ে নৌকা কি হচ্ছে বলতো? পার হচ্ছে। তাহলে সাঁতারু নদী পার হতে পারে, নৌকা নিয়ে একজন মাঝিও পার হতে পারে, জাহাজ নিয়ে জাহাজের একজন নাবিকও নৌকা পার হতে পারে। বুঝতে পারছো? নদী পার হতে পারে। তাহলে আমরা টপিক কি দিয়েছি বলতো? নদী, নৌকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে নৌকা নিয়ে পার হবো। তাহলে নৌকার জায়গায় সাঁতারুর বেগও থাকতে পারে, জাহাজের বেগ থাকতে পারে, যে কোনো কিছুর বেগ থাকতে পারে। এখন একটু মনোযোগ দাও, দেখো। এখন তুমি নৌকা নিয়ে কিভাবে যাইতে পারো? দেখো, একজন বললো আমি নৌকা নিয়ে এই দিক বরাবর যাবো, একজন বললো আমি এই দিক বরাবর যাবো, একজন বললো আমি এই দিক বরাবর যাবো, সোজা যাবো। ঠিক আছে, আর একজন বললো সে এই দিক বরাবর যাবে, এইভাবে যাবে। বুঝতে পারছো? তা কেউ যদি এইভাবে যায়, এইভাবে যায়, এইভাবে যায়, মানে এই সমকোণের কম যে কোনো ভাবেই যায়, ওইটাকে বলা হবে সূক্ষ্মকোণের নদী পার। ওটাকে কি বলা হবে? কেউ যদি সমকোণে নদী যায়, ওটাকে আমরা বলবো সমকোণে নদী পার। আর কেউ যদি স্থলকোণে যায়, ওটাকে আমরা কি বলবো? স্থলকোণে নদী পার। তাহলে তিন ভাবে তুমি নদী পার হতে পারো, হয় সূক্ষ্মকোণে যাইতে পারো নৌকা নিয়ে, না হলে সমকোণে যাইতে পারো, না হলে স্থলকোণে যাইতে পারো। এটার উপর ভিত্তি করে আমরা নদী নৌকার অঙ্ককে তিনটা কিছু বিভক্ত করবো। কয়টা কিছু? একটা হলো সূক্ষ্মকোণ, আরেকটা সমকোণ, আরেকটা কি বলতো? স্থূলকোণ। বুঝতে পারছো কি বলছি? সমকোণ মানে ওটা পরবর্তীতে আমরা নাম দিব, হ্যাঁ, যে সে হচ্ছে ন্যূনতম সময় নদী পার হচ্ছে। আর স্থূলকোণে যাওয়া মানে ন্যূনতম দূরত্বে নদী পার হয়ে যাওয়া। যাই হোক, আমরা ওইগুলোতে আসবো, সমস্যা নেই। তাহলে আমরা প্রথম কোন কেস পড়বো বলতো? সূক্ষ্মকোণে পড়বো। কোন কেস পড়বো? সূক্ষ্মকোণে। সে যদি সূক্ষ্মকোণে যদি নদী পার হয়, তাহলে এক নাম্বার কেসের নাম দাও, কেস ওয়ান। নদী নৌকার অঙ্কে আমরা কেস ওয়ান পড়বো এখন। কেস ওয়ান, সেটা হলো সূক্ষ্মকোণে নদী পার। সূক্ষ্মকোণে নদী পার মানে এই যে আলফা যেটা আছে, এটা হবে কি বলতো? সূক্ষ্মকোণ। আলফা কি দেখাচ্ছি, সমস্যা নেই, সূক্ষ্মকোণ। ঠিক আছে। তাহলে একজন মাঝি এই নদী পার হওয়ার জন্য সূক্ষ্মকোণে সে কি করলো বলতো? যাত্রা করলো। এই তো এই দিক বরাবর। সূক্ষ্মকোণে কি নিয়ে যাত্রা করবে? নৌকা নিয়ে যাত্রা করবে। এখানে একটা নৌকা আছে, এই নৌকা নিয়ে সে এই দিক বরাবর কি করলো বলতো? যাওয়া শুরু করলো। তাহলে এই যে নৌকা নিয়ে এই দিক বরাবর সে যাত্রা করলো। ঠিক আছে। এই নৌকা নিয়ে যাত্রা করলো মানে কি? নৌকার একটা বেগ থাকবে, তাই না? ওই নৌকার বেগটাকে আমরা নাম দিলাম ভি। নৌকার বেগটাকে কি নাম দিলাম?
বেগের মান হলো ভি, আর দিক কোন দিকে রে, তীর চিহ্নিত সরলরেখা দ্বারা দিক প্রকাশ করছে। ওকে, তাহলে ভিটা কিসের বেগ? ভিটা কিসের বেগ রে? নৌকার বেগ। বুঝছো? তো নৌকার বেগ যেটা আছে এটাও সমবেগ। এটাও কেমন বেগ? সমবেগ। অর্থাৎ যখন একটা নৌকা নিয়ে একটা মাঝি নদীতে চালনা করবে, ওই নৌকার বেগ সবসময় সেম থাকবে। নৌকার বেগ সবসময় কি থাকবে? সেম থাকবে, ওই সমবেগেই সে যাবে। যতক্ষণ পর্যন্ত ওই পারে গেছে ততক্ষণ পর্যন্ত সেম বেগে সে যাবে। তা আপাতত নৌকাটাকে এখানে মিশিয়ে দিলাম। যাই হোক, দেখ এখন একটু মনোযোগ দাও তো ভাইয়া। তুমি এই দিক বরাবর নৌকা নিয়ে যাচ্ছ, নৌকা নিয়ে যাচ্ছ, স্রোতের বেগের সাথে কত কোণে যাত্রা করছো? এই কোণটা হলো কি বলতো? আলফা। এই কোণটাকে কি বললাম? তার আলফার পরিচয় কি দেখো, আলফার পরিচয় কি? আলফার পরিচয় হলো স্রোতের বেগের দিক এবং নৌকার বেগের দিকের মধ্যবর্তী কোণ। বুঝতে পারছো? স্রোতের বেগের দিক এবং নৌকার বেগের দিকের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এখানে আমরা পরিচয়টা দিয়ে নিই। তাহলে স্রোতের বেগের দিক ও নৌকার বেগের দিকের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ আলফার পরিচয় আমরা পাই গেলাম। বুঝছো? এখন দেখো তো, তুমি এ নদীতে স্রোত বইতেছে এইদিকে, নৌকা এদিক বরাবর যাত্রা করছো। যদি স্রোত না থাকতো, তুমি যেদিক বরাবর নৌকা, আমার হাতটা চিন্তা করো, নৌকা যেদিক বরাবর নৌকা যাত্রা করছো ওই দিক বরাবরই গিয়ে পৌঁছাইতাম। কিন্তু এখন তুমি এদিক বরাবর নৌকা নিয়ে যাত্রা করতেছো, স্রোত এসে তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমি কি ওই দিক বরাবর যাইতে পারবা? তাহলে তোমাকে একটু ধাক্কা দিয়ে তুমি একটু সরে যাবে না? আস্তে 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 একটু কি হবে বলতো, সরে যাবে। অর্থাৎ তুমি এই দিক বরাবর ভি বেগে যাত্রা করলেও তুমি ভি বেগে ওই দিক বরাবর পৌঁছাতে পারবে না, স্রোত এসে তোমাকে আবার কি করবে বলতো? ধাক্কা দেবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে তুমি কি একই বেগে যাবা ওইদিকে? না, ওই বেগ নিয়েও যাবা না এবং ওই দিকেও যাবা না, তুমি একটা সম্পূর্ণ নতুন বেগ নিয়ে নতুন দিক বরাবর পৌঁছাবা। বুঝতে পারছো কি বলছি? তাহলে ওই নতুন বেগটার এবং দিকটা আমরা ধরলাম সে এই দিক বরাবর গিয়ে পৌঁছালো, এই দিক বরাবর। এটা নৌকার যে লব্ধি বেগ, এটাকে আমরা নাম দিলাম আর, এটাকে আমরা নাম দিলাম কি? আর। অথবা ডাব্লু দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। ক্লিয়ার, বোঝা গেছে? ইউভি ডাব্লু। তাহলে এখন তুমি খেয়াল করো, দেখো এই যে আরটা, তাহলে আর এর পরিচয় কি বলতো? আর এর পরিচয় কি? নৌকার লব্ধি বেগ। অর্থাৎ নৌকা ইউ ভি বেগে যাত্রা করছিল, স্রোতের বেগ ইউ এসে তাকে কি করলো বলতো? ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর সে একটু বেঁকে গেল, বেঁকে গিয়ে নতুন একটা বেগ নিয়ে, আর বেগ নিয়ে এই পথ বরাবর গিয়ে এখানে পৌঁছাইলো। বুঝতে পারছি কি বলছি? এখন কথা হলো, নৌকার লব্ধি বেগের মান আমরা পাইলাম, কত কোণে গিয়ে পৌঁছাইলো? আলফা কোণে যাত্রা করছে, কিন্তু আলফা কোণে সে কি পৌঁছাইছে? না। কত কোণে গিয়ে পৌঁছাইছে, অর্থাৎ কোন দিকে গিয়ে নৌকাটি পৌঁছাইছে সেই দিকটা তোমার বার করতে হবে। আমরা ধরলাম স্রোতের বেগের সাথে ওই দিকটা কি বলতো? থিটা। তাহলে এখানে থিটার পরিচয় জানো কি? থিটা হচ্ছে নৌকা, নৌকা যেদিকে পৌঁছাবে, আচ্ছা এখানে খুব সহজ ভাষায় লিখে দিই, দেখো নৌকার লব্ধি বেগের দিক। বুঝতে পারছো? অর্থাৎ নৌকার লব্ধি বেগ যেটা আসলো ওটা কোন দিকে? স্রোতের বেগের সাথে থিটা কোণে ক্রিয়া করতেছে। বোঝা গেল কি বললাম? এটা হলো আমাদের কি বলতো এখন পর্যন্ত ডিসিশন। তাহলে এখন মনোযোগ দাও, দেখো আবার দেখো, এরপরে তো হলো সমস্যা নেই, দেখো তাহলে এটা স্রোত ইউ বেগে এদিক বরাবর প্রবাহিত হচ্ছে, নৌকা ভি বেগে এদিক বরাবর যাত্রা করছে। তাহলে নৌকাকে কিন্তু এই ইউ বেগটা ওই দিক বরাবর যাইতে দেবে না, আসে ধাক্কা দেবে, কন্টিনিউয়াসলি ধাক্কা দেবে। যার ফলে নৌকাটা তার দিক দিক পরিবর্তন করে এই দিক বরাবর গেল। এখন কি শুধু দিকই পরিবর্তন করবে? বেগটাও পরিবর্তন হয়ে যাবে, সে ভি বেগ নিয়ে আর যাইতে পারবে না। বুঝতে পারছো? ইউ বেগের কিছু অংশ তার সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? তাহলে এই ভি বেগ নিয়ে যাবে না, সে সম্পূর্ণ একটা নতুন বেগ আর নিয়ে সম্পূর্ণ নতুন একটা দিকে স্রোতের সাথে থিটা করে ওই পারে গিয়ে পৌঁছাইবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে তোমাকে এখানে দিয়ে দেবে কি কি অঙ্কে, বলে দেবে কোন একটা নদীতে স্রোতের বেগ ইউ, কোন একজন মাঝি ভি বেগে, হ্যাঁ, নদী পার হওয়ার জন্য স্রোতের বেগের সাথে আলফা কোণে নৌকা চালনা করলো, আলফা কোণে নৌকা চালনা করলো, ভি বেগে স্রোতের বেগের সাথে আলফা কোণে নৌকা চালনা করলো। নৌকার লব্ধি বেগের মান বার করো, 1 নাম্বার। 2 নাম্বার, নৌকা কোন দিকে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ লব্ধি বেগের দিক নির্ণয় করো, এইভাবে বার করতে বলবো। বুঝতে পারছো? 3 নাম্বার, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত, ঠিক আছে? তারপর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, পথের দৈর্ঘ্য কত, এইভাবে তোমাকে বার করতে বলে এই 5টা প্রশ্ন। বুঝতে পারছো কি বলছি?
তাহলে 5টা প্রশ্ন আমরা এখন কি করি বলতো, লিখি। ঠিক আছে, তাহলে প্রশ্ন কিভাবে দেওয়া থাকবে, প্রশ্ন যেভাবে দেওয়া থাকবে সেইভাবে আমি লিখতেছি। দেখো, কোন নদীতে, কোন নদীতে, আচ্ছা এভাবে আরো একটা জিনিস দিয়ে দেবে, নদীর প্রস্থ বলে দেবে, বুঝতে পারছো? তাহলে এভাবে বলবে, ডি প্রস্থ বিশিষ্ট, ডি প্রস্থ বিশিষ্ট কোন নদীতে, কোন নদীতে স্রোতের বেগ ইউ। এখানে কিন্তু মান বলে দিবে তোমাদের, বুঝছো? আমি মান না দিয়ে একটা জেনারেল ফরম্যাট যেহেতু নিয়ে আসবো, সূত্র টুত্র সবকিছু, সেই জন্য আমি হচ্ছে ভ্যালু ভেরিয়েবল দিয়ে অঙ্ক করাচ্ছি। তাহলে ডি প্রস্থ বিশিষ্ট কোন নদীতে স্রোতের বেগ ইউ। ঠিক আছে, তাহলে একজন মাঝি থাকবে এখানে, নাম দিলাম আমরা রহমত মাঝি। ঠিক আছে, রহমত মাঝি, রহমত মাঝি স্রোতের বেগের সাথে আলফা কোণে, যেটা কেমন কোণ বলতো, সূক্ষ্ম কোণ। এখানে সূক্ষ্ম কোণ একটা তোমাকে বলে দেব, আলফা কোণে ভি বেগে নৌকা চালনা করলেন। ঠিক আছে, এটা ধরো প্রশ্ন দিয়ে দিয়েছে, মানে উদ্দীপক। 1 নাম্বার প্রশ্ন, নৌকার, রহমত মাঝি যে নৌকা নিয়ে যাত্রা করলো, ওই নৌকার লব্ধি বেগের মান কত? 2, নৌকাটি কোন দিক বরাবর অপর পারে গিয়ে পৌঁছাবে? এটা আর একটা প্রশ্ন। 3 নাম্বার, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত? প্রয়োজনীয় সময় কত? 4 নাম্বার, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? 5 নাম্বার, পথের দৈর্ঘ্য কত? তোলো এই 5টা প্রশ্ন তোলো। ঠান্ডা লাগতেছে? হিসাব করে দেবো, টেম্পারেচার বাড়াই দেবো, 26 আছে, আর কি বাড়াবো? হ্যাঁ, কক্ষ তাপমাত্রা আছে। হয়েছে, তোলা হয়েছে? হাত চালু করে তোলো। ঠিক আছে, দেখো আমি এই প্রশ্নটা মিশিয়ে দিলাম, হ্যাঁ, কারণ প্রশ্ন তোমাদের খাতায় আছে, আর আমি যেহেতু প্রশ্ন দিলাম তার মানে তো আমার মাথায় আছে নাকি, তাই না? তাহলে এইটুকু মিশে আমরা একটু সলভ করা শুরু করি। এই পাশে সলভ করবো আমরা, ওই পাশে সব দেওয়াই আছে, প্রশ্ন যা যা দরকার সব ওই পাশে দেওয়া আছে। এয়ারপ্লেন মোড অন করে নেই ফোনের না?
এই বাল্বটা বন্ধ করে দাও তো। হ্যাঁ, দেখো এখন তাহলে দেখো, তাহলে এই ছিল আমাদের উদ্দীপক, তাই না? এখন ম্যাথ করবো আমরা। তাহলে দেখো, তুমি আরটা কার কার লব্ধি? ইউ এবং ভি এই দুটা লব্ধি না? তাহলে আরটা হচ্ছে ইউ এবং ভি এর লব্ধি, আর ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ কি বলতো? আলফা। তার দুইটা ভেক্টরের যদি মান জানি, তাদের মধ্যবর্তী যদি কোণ জানি, লব্ধির মান বার করতে পারবো না সামুদ্রিক সূত্রের সাহায্যে? বুঝতে পারছো? তাহলে এক নাম্বার খুবই সহজ, অর্থাৎ নৌকার লব্ধি বেগের মান, নৌকার লব্ধি বেগের মান আর ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। বোঝা গেল? কোনো সমস্যা আছে? এখান থেকে মান আমাদের চলে আসবে। দুই নাম্বার, নৌকাটি কোন দিকে গিয়ে উপর পারে পৌঁছাবে, তাই না? তা কোন দিকে গিয়ে পৌঁছাইছে? এই যে স্রোতের বেগের সাথে থিটা কোণে গিয়ে পৌঁছাইছে। তা আমাদের থিটাটা বের করে দেখাইতে হবে। ঠিক আছে? তাহলে নৌকার লব্ধি বেগের দিক, নৌকার লব্ধি বেগের দিক, ওটাই হবে কোন দিক বরাবর গিয়ে পৌঁছাইছে সেটা। তাহলে থিটাই করে আমরা কি লিখবো? ট্যান ইনভার্স, তাই না? যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কার সাথে অ্যাঙ্গেল? ইউ এর সাথে, প্লাস বাকি কে আছে? ভি, ভি সাইন আলফা, ভেক্টরদের মধ্যবর্তী কোণ নেওয়া লাগে। নিচে কে আসবে? ভি কজ আলফা। এগুলো তো জানা আছে নাকি? শিখে আসছি আমরা, অনেকবার শিখে আসছি। তাহলে এখান থেকে কমেন্ট কি লিখবা? কমেন্ট লিখবা এভাবে, নৌকাটি স্রোতের বেগের সাথে, এভাবে বলে দিতে হবে, স্রোতের বেগের দিকের সাথে থিটা কোণে ওপর পারে গিয়ে পৌঁছাবে, ওপর পারে গিয়ে পৌঁছাবে। বোঝা গেছে? হুম, এই তো স্রোতের বেগের সাথে দিকের সাথে থিটা কোণে ওপর পারে গিয়ে কোন একটা বিন্দুতে পৌঁছাবে। ওকে। 3 নাম্বার, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত? তাহলে এখন দেখো, নদী পার হতে প্রয়োজনীয় সময়, এখন একটু মনোযোগ দাও। দেখো টি ইকুয়াল কত হবে? ঠিক আছে, এদিকে এখন মনোযোগ দাও। এটা বোঝার আগে আমরা একটু একটা কনসেপ্ট বুঝেছি। দেখো, ধরো কোন একটা ব্যক্তি হুম এ বিন্দুর থেকে কিছুক্ষণ পর কোথায় গেল বলতো? বি বিন্দুতে গেল। এর থেকে বিতে গেছে। তার যে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, তার যে সরণ, এই সরণকে আমরা কি বললাম বলতো? এস। এটুকু পার হতে তার যে সময় লাগছে, সময় কত বলতো? টি। তাহলে বেগ সমান আমরা কি লিখি বলতো? সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়। বুঝতে পারছো? আর এখান থেকে আমরা লিখতে পারবো সরণ সময় টি ইজ ইকুয়াল সরণ ভাগ কি বলতো? বেগ। বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে একটু দেখি, আমরা কি জানি বেগ একটা কি রাশি বলতো? ভেক্টর রাশি। বেগ একটা, তাহলে আমরা যদি ভেক্টর দ্বারা এগুলোকে লিখি, তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয়, তাহলে সরণ কি হবে বলতো? ভেক্টর রাশি। সরণ ভেক্টর জন্য বেগ কি হয়? ভেক্টর হয়। বুঝতে পারছো? ভেক্টর কি স্কেলার মান দ্বারা, সময় কি ভেক্টর রাশি? সময় তো স্কেলার রাশি। ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা ভাগ করলে নতুন একটা ভেক্টর পাওয়া যায়। বুঝতে পারছো কি বলছি? তাহলে বেগ ভেক্টর রাশি কেন? কারণ সরণ ভেক্টর রাশি, সরণের দিক আছে, তাই ভেক্টরের কি বেগেরও কি আছে? দিক আছে। তাহলে এখান থেকে আমরা বেগের দিক যেদিকে, সরণের দিক সেই দিকে হবে না? মানে যে দিক বরাবর সরণ নিব সেই দিক বরাবর কি হবে? বেগ হবে। তাহলে সরণটা এখান থেকে এই দিক বরাবর, তাহলে এখানে বেগের দিকে কোন দিক বরাবর হবে? এ থেকে বি বিন্দুর দিকে। বুঝতে পারছো কি বলছি? তাহলে অন্যভাবে যদি বলি, যখন সময় নিব, সময় সমান কত হবে বলতো? সরণ ভাগ বেগ। সময় সমান কি হবে? সরণ ভাগ বেগ। মানে এখান থেকে সময়টা যখন বার করবো, সরণকে বেগ দ্বারা ভাগ করব। যে দিক বরাবর সরণ নিব, বেগটাও কোন দিক বরাবর হবে? সরণের দিক বরাবর হবে। তাহলে যে দিক বরাবর সরণ সেই দিক বরাবর কি হবে বলতো? বেগ। যে দিক বরাবর সরণ সেই দিক বরাবর বেগ দ্বারা যদি এই সরণকে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাই? সময় পাই। বোঝা গেল কি বলছি? যে দিক বরাবর সরণ সেই দিক বরাবর বেগ নিয়ে যদি এই সরণকে বেগ দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাই? সময় পাই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন নিচ্ছি, সেটা হচ্ছে যে দিক বরাবর সরণ
যেদিক বরাবর সরণ সেদিক বরাবর আমরা কি নিব বলতো, বেগ নিব। বুঝছো? সেদিক বরাবর বেগ নিব। ওই সরণের মানকে যদি আমরা আমরা যদি এখন মান নিতে চাই, যে সময় বার করব আমরা, তাহলে মান এস ইকুয়াল টি ইকুয়াল কত হবে, এস ডিভাইডেড বাই ভি। মান নিয়ে বার করবো, সরণের মানকে বেগের মান দ্বারা ভাগ করে দেবো, তাহলে এটা পাওয়া যাবে। কিন্তু সরণটা যে দিক বরাবর নেব, বেগটা অবশ্যই কোন দিক বরাবর নিতে হবে, ওই দিক বরাবরই নিতে হবে। যে দিক বরাবর সরণ সেদিক বরাবর বেগ নিয়ে যদি ওই সরণকে বেগ দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাই, সময় পাই। মনে থাকবে? তাহলে যে দিক বরাবর সরণ সেদিক বরাবর কি বলতো, বেগ। এখন একটু মনোযোগ দাও তো ভাইয়া, মনোযোগ দাও। দেখো, নৌকাটা এখান থেকে এই দিক বরাবর গিয়েছি। এখন বলো, তোমাদেরকে এটা শিখাইছি, কোন একটা বস্তু যদি এভাবে তির্যক ভাবে যায়, তির্যক ভাবে যেটাই থাকে, বেগ হোক, বল হোক, সরণ হোক, ভেক্টর হোক, তির্যক ভাবে গেলে তার একটা আনুভূমিক উপাংশ থাকে, তার একটা উলম্ব উপাংশ থাকে, তাই না? সেটা থাকে না? তাহলে দেখো তো, এই বস্তুটা এখান থেকে এইখানে গেছে যে সময়ে, ওর অর্থ হলো এই বেগের একটা আনুভূমিক উপাংশ থাকবে না? দেখো তো, এর এখান থেকে এইটুকু একটা কি থাকবে বলতো, আনুভূমিক উপাংশ থাকবে। এটা হবে বেগের আনুভূমিক উপাংশ, আর এটা কি হবে, উলম্ব উপাংশ। মানে এরকম তোমাকে আমি বলে দিয়েছিলাম, ধরো তুমি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছো, ধরো সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছো, এখান থেকে তুমি এই সিঁড়িতে গিয়েছো, ওই সিঁড়িতে গিয়েছো মানে কি, তুমি এখান থেকে এইটুকু দূরত্বে গেছো, তাই না? তার মানে এখান থেকে এইটুকু দূরত্বে গেছে, এর অর্থ হলো তুমি আনুভূমিক বরাবর কিছু দূরত্বে গেছো, উলম্ব বরাবর কিছু দূরত্বে গেছো। তুমি সিঁড়িতে উঠবা, ওঠার পর নিচের দিকে তাকাবা, তোমার কি মনে হবে তুমি শুধু উপরের দিকে উঠতেছো? না, তোমার মনে হবে আমি কে, আনুভূমিক বরাবর একটু দূরত্বে গেছি। বুঝতে পারছো? এর অর্থ হলো এই দিক বরাবর যখন নৌকাটা বেগ নিয়ে গিয়েছে, ওর লব্ধি বেগের একটা আনুভূমিক উপাংশ আছে, একটা উলম্ব উপাংশ আছে। আচ্ছা, এর অর্থ হলো, দেখো তো এখান থেকে এইটুকু যে সময় এসে গেছে, এখান থেকে এইটুকু একই সময় গেছে না? এখান থেকে এইটুকু একই সময় গেছে না? বেগেরই তো, এটারই তো দুইটা উপাংশ। তাহলে যে সময় সে এখান থেকে এখানে গেছে, ওই সময় সে এখান থেকে এখানে গেছে, মানে কি ওই সময় এখান থেকে এখানে গেছে। বুঝতে পারছো কি বলছি? এখন আমি যদি বলি, সে ধরো এই পথ বরাবর এখান থেকে এইটুকু গেছে, তাহলে এইটুকু দূরত্ব যাতে তার যেটুকু সময় লেগেছে, এইটুকু দূরত্ব যেতেও তার একই সময় লেগেছে, এইটুকু দূরত্ব যেতেও তার কি লেগেছে বলতো, একই সময় লেগেছে। সময় একই না? বোঝা গেল কি বলছি? অর্থাৎ এই বরাবর যেটুকু সময়, এই দিক বরাবরও সেম সময়, সময়ের কোনো পরিবর্তন নাই। এখন এই যে এই রেখা যেটা আছে, এই রেখা, এই রেখার একটা সমান্তরাল সরলরেখা আমি এখানে অঙ্কন করি, তো দেখো তো করা যায় কিনা, করা যায় কিনা রে? করা যায় তো। তাহলে এই যে সমান্তরাল সরলরেখা যেটা আমি এইখানে অঙ্কন করতেছি, দেখো আঁকা বাঁকা গাড়ির চাকা হয়ে গেছে, বুঝছো? কালোই দিই, কালো রেখাই দিই, দেখো একটু সুন্দর করে অঙ্কন করি। এবার একটু সমান হয়েছে না? হ্যাঁ, একটু সমান হয়েছে। তাহলে এই তো দেখো, এই আর যেটা আছে, এই আর এর আমরা এদিক বরাবর একটা উপাংশ নিলাম, এদিক বরাবর একটা উপাংশ নিলাম। তাহলে ধরো এখান থেকে এইটুকু গেছে, আমরা এখান থেকে বলতে পারতেছি ভাইয়া, সে এদিক বরাবর যেটুকু দূরত্ব গিয়েছে, এই দিক বরাবর এইটুকু দূরত্বে গেছে, ওই দূরত্ব অতিক্রম করার সময় সে আনুভূমিক বরাবর এইটুকু দূরত্বে গেছে, উলম্ব বরাবর এইটুকু দূরত্বে গেছে। এবং এইটুকু দূরত্ব যেতে তার যে সময় লাগছে, এইটুকু দূরত্ব যেতেও তার ওই সময় লাগছে, এইটুকু দূরত্ব যেতেও তার সেম সময় লাগছে। কোনটা আলাদা আলাদা? হুম। এটার যোগফল, এটার যোগফল আর এটার যোগফল, মানে এই দুটা যোগ করে, এই দুইটা সময় যোগ করে এটা সমান হয়েছে? না না, যে সময় সে এখান থেকে এইটুকু গিয়েছে, এখান থেকে এইটুকু যাওয়া মানে কি, এখান থেকে এইটুকু যাও, এখান থেকে এইটুকু যাও, একই কথা না? যে সময় সে এখান থেকে এইটুকু গিয়েছে, আমি যদি বলি এইটুকু দূরত্ব সে গিয়েছে, আমি যদি বলি ওইটুকু দূরত্ব সে গিয়েছে, ঠিক আছে, সে ওই সময় পার বরাবর কতটুকু দূরত্বে গেছে, পার বরাবর এইটুকু দূরত্বে গেছে না? ওই সময়ে সে উলম্ব বরাবর কতটুকু দূরত্বে গেছে, এখান থেকে এইটুকু দূরত্বে গিয়েছে না? সে কাত হয়ে যাচ্ছে, এর অর্থ কি, তার পার বরাবর একটা দূরত্ব আছে, উলম্ব বরাবর একটা দূরত্ব আছে। এখন ধরো তুমি সিঁড়ির থেকে উঠতেছো, এখান থেকে এইখানে গেছো, আমি তোমাকে বললাম সে এইটুকু পথ গেছে, ওই একই সময় সে পার বরাবর কতটুকু দূরত্বে গেছে, অর্থাৎ মেজা বরাবর কতটুকু দূরত্বে গেছে, এই একই সময় এইটুকু গেছে না? ওই একই সময় সে উপরের দিকে উঠছে না? একই সময়। বুঝতে পারছো? এই দুটার যোগফল এটা সমান না। এটাও যেটুকু সময়, যেটুকু সময় এইটুকু দূরত্বে গেছে, ওই একইটুকু সময় এসে ওই পা
প্রস্থ বরাবর এইটুকু দূরত্বে গিয়েছে। বুঝতে পারছি কি বলছি? তাহলে যে সময় সে এখান থেকে এইটুকু দূরত্ব গিয়েছে, ওই একই সময়ে সে পার বরাবর এইটুকু দূরত্ব অতিক্রম করছে, একই সময়ে প্রস্থ বরাবর এইটুকু দূরত্ব অতিক্রম করছে। বুঝতে পারছো কি বলছি? ক্লিয়ার, বোঝা গেছে? চিন্তা করো, এই যে এই দিক বরাবর যাচ্ছে, যা এখানে স্টপ হয়ে গেছে। তাহলে ও যেটুকু সময় এখানে গেছে ওইটুকু সময় পার বরাবর এইটুকু দূরত্বে গেছে না? আর উলম্ব বরাবর বা প্রস্থ বরাবর এইটুকু দূরত্বে গেছে। এইটুকু দূরত্ব থেকে আমরা এই পাশে দেখাইলাম। বোঝা গেছে কি বলছি? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা কেন দেখালাম? কারণ আমরা এই তিনটা দিকের জন্য সময় বের করে দেখব। কারণ এই পথে যেতেও যেটুকু সময় লাগতেছে, এই পথটুকু যেতেও ওইটুকুই সময় লাগতেছে, এই পথটুকু যেতেও একইটুকু সময় লাগতেছে। তাহলে সরণ আমি এইটুকু ধরতে পারি, সরণ আমি এইটুকু ধরতে পারি, সরণ আমি এইটুকু ধরতে পারি। বুঝতে পারছো? তাহলে এইটুকু সরণ অতিক্রম করতে যেটুকু সময় লাগছে, এইটুকু সরণ অতিক্রম করতে ওই একই সময় লাগছে, এইটুকু সরণ যাইতেও একই সময় লাগছে। লাগছে কি লাগছে না? একই সময় লাগছে না? তাহলে আমি যে কোনো সরণের জন্য সময় বের করতে পারি। এই দেখো, সময় মানে কি? সরণ ভাগ বেগ না? তাহলে সরণটা আমি এইটাও নিতে পারি, সরণটা আমি এইটাও নিতে পারি, সরণটা আমি এইটাও নিতে পারি, আমার ইচ্ছা, তাই না? আমি তিনটা নিয়ে তোমাদেরকে করে দেখাবো। বুঝতে পারছি কি বলছি? এখন একটু মনোযোগ দাও। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা নিব সেটা হলো 1 নাম্বার। প্রথম ক্ষেত্রে এটা এ নাম্বার কেস দিলাম। এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সময়টা কোনটা নিব বলো তো? প্রস্থ বরাবর। আচ্ছা, তার মানে নদী পার হতে প্রয়োজনীয় সময়, এটা মানে কি হবে বলতো? নদীর প্রস্থ বরাবর যেতে সময়, নদীর প্রস্থ বরাবর যেতে সময় ইকুয়াল পার বরাবর ওইটুকু দূরত্ব, পার বরাবর দূরত্ব অতিক্রম করতে সময়, অতিক্রম করতে সময়। ঠিক আছে? ইকুয়াল পথের দৈর্ঘ্য অতিক্রম করতে সময়। এই সবগুলোর মিনিং একই। এই কথাটা ইম্পর্টেন্ট। পথের দৈর্ঘ্য মানে কি? দেখো, পথের দৈর্ঘ্য মানে কি এটা একটু বোঝো। এখান থেকে এটুকু হলে কি বলতো? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এইটুকু দূরত্ব যেতে যেটুকু সময় লাগবে, নদীর প্রস্থ বরাবর যেতে ওই একই সময় লাগবে। পথের দৈর্ঘ্য বলতে নৌকাটা যে পথ বরাবর গিয়ে পৌঁছাইছে ওই পথ। ঠিক আছে? ওটাকে বলা হয় কি বলতো? পথের দৈর্ঘ্য। তাহলে যে পথের দৈর্ঘ্য যেতে যেটুকু সময় লাগবে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব করতে ওই একই সময় লাগবে, প্রস্থ বরাবর যাইতে একই সময় লাগবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস কিন্তু অলরেডি দেখে ফেলছি যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা। এই তো এইটুকু হলে কি বলতো? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেছে? অর্থাৎ নৌকাটা ছিল এখানে, গিয়ে পৌঁছাইছে এই বিন্দুতে, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা। এটাকে যদি আমি ওই পাশে দেখাইতে চাই, নদী নৌকা ছিল এখানে, এখানে ছিল মানে কোথায় ছিল? এই তো এখানে ছিল, গিয়ে পৌঁছাইছে কোথায়? এই তো এইখানে, তাই না? তার মানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা? এই তো এইটা। এটাকে আমরা নাম দিই কি বলতো? এক্স। এক্স কে বলা হয় পার বরাবর অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব। বলো, বোঝা গেছে? আর পথের দৈর্ঘ্য মানে কি? যে পথ বরাবর গিয়ে নৌকাটা পৌঁছাবে ওটা হবে পথের দৈর্ঘ্য। তাহলে পথের দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি এস দ্বারা। কি দ্বারা? এস দ্বারা। এসটা হচ্ছে পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য। ক্লিয়ার? এবার ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তাহলে নদী পার হতে প্রয়োজনের সময়, এটা মানে হচ্ছে নদীর প্রস্থ বরাবর যেতে সময়, এটা মানে পার বরাবর দূরত্ব অতিক্রম করতে যেটুকু সময় লাগবে ওইটাই। এটা মানে কি বলতো? পথের দৈর্ঘ্য অতিক্রম করতে সময়। সবগুলো কি কথা বলতো? একই কথা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রস্থ বরাবর যেতে কতটুকু সময় লাগছে এটা আমরা বের করতে পারবো, পার বরাবর যেতে কতটুকু দূরত্ব সময় লাগতেছে সেটা আমরা বের করতে পারবো, পথের দৈর্ঘ্য অতিক্রম করতে কতটুকু সময় লাগছে সেটা বের করতে পারবো। ওই তিনটাই সমান কি হবে বলতো? নদী পার হতে প্রয়োজনীয় সময়। বোঝা গেছে কি বলছি? এখন মনোযোগ দাও, দেখো এটা এখন কোথায় লাগবে। এটা এখন লাগবে আমাদের। তাহলে সময় মানে কি? যে দিক বরাবর সরণ ডিভাইডেড বাই সেই দিক বরাবর বেগ, যে দিক বরাবর সরণ ডিভাইডেড বাই সেই দিক বরাবর বেগ। মনে থাকবে এটুকু? চলো এখন আমরা একটা একটা করে বার করি। এই নদী পার হতে প্রয়োজনের সময় এটা জাস্ট তিনটা দেখাবো, তো কিন্তু মুখস্থ করতে বলবো সবসময় একটা। বুঝতে পারছো? আমি তিনটা দেখাবো যেহেতু তিন ভাবে করা যাচ্ছে। এখন মনোযোগ দিয়ে দেখো 1 নাম্বার। তাহলে এ নাম্বার আমরা নিব নদীর প্রস্থ বরাবর যেতে সময়। প্রস্থ কোনটা ছিল ভাইয়া? এখান থেকে এইটুকু না? তাহলে নদী পার হতে প্রয়োজনের সময় টি ইজ ইকুয়াল আমরা কি লিখবো? প্রস্থ বরাবর নিচ্ছি আমরা।
তাহলে দূরত্ব কতটুকু? দূরত্ব কতটুকু? এখান থেকে এইটুকু না? এখান থেকে এইটুকু কি ছিল? নদীর প্রস্থ। এখান থেকে এইটুকু কি ছিল? নদীর প্রস্থ। তার মানে টি ইজ ইকুয়াল সরণ ভাগ বেগ। সরণটা কি হবে? নদীর প্রস্থ। এই দেখো এখানে একটু বাংলা লিখি একটু, নদীর প্রস্থ ডিভাইডেড বাই বেগ। কোন দিক বরাবর বেগ নিব? যেটা সরণ সেটাই। তাহলে আমরা সরণ কোনটা নিয়েছি? নদীর প্রস্থ নিয়েছি না? তাহলে বেগও কোনটা নিব? নদীর প্রস্থ বরাবর। তাহলে এখন আমরা ওটাই লিখি, দেখো নদীর প্রস্থ বরাবর বেগ, তাই না? এখন একটু মনোযোগ দাও, দেখো তাহলে ভাইয়া নদীর প্রস্থ ডি, ওটা আমরা লিখলাম, সমস্যা নাই। নদীর প্রস্থ বরাবর বেগ। এখন গেছে কে? নৌকা গেছে না? নদী পার হচ্ছে তুমি কি নিয়ে? নৌকা নিয়ে। তাহলে কার বেগ নিবা? নৌকার বেগ তো নিবা, কিন্তু কোন দিক বরাবর নিবা? প্রস্থ বরাবর। ভাইয়া নৌকা ইউ, এটা ছিল স্রোতের বেগ, এটা ছিল নৌকার বেগ ভি। নৌকা কিন্তু এই ভি বেগ নিয়ে যায় নাই। এইটা আর এইটা লব্ধি বেগ এখন আমাদের কাছে আছে, আর বেগ নিয়ে নৌকা গিয়ে এই পাশে কি করছে বলো তো? পৌঁছাইছে, তাই না? তাহলে এখন এই বেগ নিয়ে সে দূরত্ব অতিক্রম করতেছে, এই বেগ নিয়ে কিন্তু এখন দূরত্ব অতিক্রম করতেছে, এই বেগ নিয়ে কিন্তু সে দূরত্ব অতিক্রম করে না। তাহলে আমি যে বেগ নিয়ে নৌকা গেছে আমি দেখতে পাচ্ছি ওই বেগটা হলো কি বলতো? আর, যেটা এই পথ বরাবর। কিন্তু আমি যখন সময় বার করতেছি নদীর প্রস্থ দিয়ে, তাহলে বেগ কোন দিক বরাবর নেওয়া লাগবে? নদীর প্রস্থ বরাবর। তাহলে এখন কথা হলো এই দিক বরাবর তো আর নাই, তাহলে এই আর এর এই দিক বরাবর একটা উপাংশ নেওয়া লাগবে। নেওয়া নেওয়া লাগবে না? বুঝতে পারছি কি বলছি? তাহলে আমরা কি করব? এই দিক বরাবর, যেহেতু আর এই দিকে, কিন্তু ওই দিকে বেগ নিলে তো হবে না, বেগ নেওয়া লাগবে কোন দিকে? এই দিকে। তাহলে যদি তির্যক ভাবে কোনো একটা বস্তু যায়, যাইলে তার এই দিক বরাবর একটা উপাংশ থাকে, এই দিক বরাবর একটা উপাংশ থাকে, তাহলে আমরা আর এর উপাংশ কোন দিক বরাবর নিব? নদীর প্রস্থ বরাবর। বোঝা গেল কি বললাম? এখানে আটবে না, নিচেই লিখি, দেখো তাহলে এখানে আমরা কি লিখবো? উপরে নদীর প্রস্থ ডি, আর নিচে আমরা কি লিখবো? প্রস্থ বরাবর বেগ, মানে প্রস্থ বরাবর নৌকার লব্ধি বেগের উপাংশ, নৌকার লব্ধি বেগের উপাংশ। বোঝা গেল কি বললাম? তাহলে ওটাই লেখো এখন, নদীর প্রস্থ বরাবর নৌকার লব্ধি বেগের উপাংশ। বোঝা গেল রে? তাহলে কি এখানে কত আসবে বলো? ডি ডিভাইডেড বাই, এখন মনোযোগ দাও, এইদিকে মনোযোগ দাও, আর এর এই দিক বরাবর উপাংশ যদি নেই তাহলে কি হবে? আর কস থিটা, তাই না? এটা যার সাথে কোণ তার সাথে কি হয়? কস হয়। তাহলে আর এর এই দিক বরাবর উপাংশ হবে আর কস থিটা। লম্ব বরাবর যদি উপাংশ নেই তাহলে কি হবে? আর সাইন থিটা। এইটা আর এটা পরস্পর লম্ব না? তাহলে আর এর এই দিক বরাবর উপাংশ থিটা যার সাথে, তার সাথে হয় কস, তাহলে লম্বের সাথে কি হবে? সাইন। তাহলে আর এর ওই দিক বরাবর উপাংশ যেটা আছে ওটা কত হবে? আর সাইন থিটা। তাহলে এটাই কি বলতো? নদী পার হতে প্রয়োজনের সময়ের একটা আমাদের কি বলতো? সূত্র। বুঝতে পারছো? তাহলে ডি ডিভাইডেড বাই আর সাইন থিটা, এটা করে তুমি সময়টা বের করতে পারো। কিন্তু থাক, ওইটুকু থাক। এখন দেখো আমরা ওইটা লিখবো না, ঠিক আছে? ওটার থেকে আমরা আরো কিছু নিয়ে আসতে পারি। দেখো কি নিয়ে আসতে পারি সেটা একটু দেখো। এখানে আমাদের প্রয়োগ হবে লম্বাংশ উপপাদ্য। এখানে আমাদের প্রয়োগ হবে কি? লম্বাংশ উপপাদ্য। দেখো এই লাইনটা যেটা আছে, এই লাইন থেকে আমরা একটু নতুন আর একটা লাইন লিখবো। নিচে লিখতেছি, দেখো দেখো টি ইজ ইকুয়াল, নদীর প্রস্থ উপরে রাখলাম, সমস্যা নাই, কিন্তু যেখানে নদীর প্রস্থ বরাবর নৌকার লব্ধি বেগের উপাংশ, এদিকে মনোযোগ দাও, এ আর এর এই দিক বরাবর উপাংশ নিয়েছি, আরটা কি ছিল? লব্ধি বেগ। আরটা কি ছিল? তাহলে আর এর এই দিক বরাবর উপাংশ নিয়েছি, আর এর এই দিক বরাবর উপাংশ নিয়েছি। লম্বাংশ উপপাদ্য কি বলেছে? দেখো আর কে সৃষ্টি করছিল কে কে? ইউ আর ভি না? এই দুটা লব্ধি ছিল না? আর লম্বাংশ উপপাদ্য কি বলেছে? কোন দিকে, কোন বিন্দুতে ক্রিয়ারত একাধিক বলের কোন দিকে উপাংশগুলোর সমষ্টি ওই দিক বরাবর তাদের লব্ধির উপাংশের সমান। অর্থাৎ আমি যদি এই দিক বরাবর ইউ আর ভি এর উপাংশ নিতাম, সেগুলো যদি যোগ করতাম, ওইটা কার সমান হতো? ওই দিক বরাবর আর এর উপাংশের সমান হতো না? এখন আমি উল্টাটাই পাইছি, যে এই দিক বরাবর এই দুইটার যে লব্ধি বেগ আর ছিল ওইটার উপাংশ পাইছি। তাহলে এই দিক বরাবর আর এর উপাংশ যে কথা, এই দিক বরাবর আর কে যারা সৃষ্টি করছে, কে কে সৃষ্টি করছে? ইউ আর ভি, তাদের উপাংশের সমষ্টি। একই কথা না? লম্বাংশ উপপাদ্য সেটাই বলেছে কিনা? যে কোনো নির্দিষ্ট দিকে কোনো বিন্দুতে ক্রিয়ারত
একাধিক বলের কোন নির্দিষ্ট দিকে উপাংশগুলোর সমষ্টি ওই দিক বরাবর তাদের লব্ধির উপাংশের সমান। পড়ছি না আমরা এটা? তাহলে এখানে আমরা পাইছি কি, এই দিক বরাবর লব্ধির উপাংশই পাইছি। তাহলে ভাইয়া ওইটা মানে কি? ওইটা মানে হচ্ছে ওই দিক বরাবর ওই লব্ধিকে সৃষ্টিকারী যে দুইটা বল ছিল তাদের উপাংশের সমষ্টি। একই কথা না? বুঝতে পারছি কি বলছি? তাহলে এখানে আমরা কি লিখবো? নদীর প্রস্থ বরাবর নৌকার লব্ধি বেগের উপাংশ, এইটা সমান লিখবো নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর ইউ ও ভি এর উপাংশের সমষ্টি। বলো ভাইয়ারা, বুঝছি কি বুঝিনি বলো? বোঝা গেছে? তাহলে এখন মনোযোগ দাও, দেখো তাহলে ডি ডিভাইডেড বাই, আমরা এখানে ইউনিভার্সাল ল ইউজ করব। ইউনিভার্সাল ল, লম্বাংশ উপপাদ্যের ইউনিভার্সাল ল আমরা পড়ছি না ওইটা। এখন মনোযোগ দাও, তাহলে আমাদের এই দিক বরাবর ইউ এর উপাংশ নেওয়া লাগবে। এই যে ইউ এর উপাংশ ভি এর উপাংশ, এই দুটো সমষ্টি নেওয়া লাগবে। তাহলে এই দিক বরাবর ইউ এর উপাংশ নিব। কার উপাংশ? ইউ এর। তাহলে কি লিখবো? ইউ, তারপর কি লিখবো? কস। তাহলে ইউ এর এই দিক বরাবর উপাংশ, তাহলে কস নিয়েছি। যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ তার মধ্যবর্তী কোণের কি নেওয়া লাগে? কোণ নেওয়া লাগে। তাহলে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। বোঝা গেল? প্লাস ভি, তাহলে ইউ এর উপাংশ নেওয়া শেষ, যোগ করতে হবে কাকে? ভি কে। তাহলে ভি এর এই দিক বরাবর উপাংশ নেব, ভি এর এই দিক বরাবর উপাংশ। তাহলে ভি নিলাম, কস নিলাম। এটা কত ডিগ্রি হবে? এইটা এটা এর মধ্যবর্তী কোণ কত ভাই আমরা জানি না, কিন্তু আমাদের এইটুকু দেওয়া আছে, এটা কত? আলফা। তাহলে এইটুকু কত হবে বলো? 90 মাইনাস আলফা। এইটুকু হবে 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। বোঝা গেল রে? এই এখান থেকে এইটুকু দিয়ে দিয়েছে আলফা, তাহলে এইটুকু কত হবে? পুরোটা 90 ডিগ্রি, সেখান থেকে এইটুকু বাদ দাও, এইটুকু কত হবে? 90 মাইনাস আলফা। তাহলে ভি এর এই দিক বরাবর উপাংশ, ভি এর উপাংশ ভি লিখলাম, কস লিখলাম। যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কস। তাহলে 90 মাইনাস আলফা, সরি এটা কালো কালি দিয়ে লেখো সব। তাহলে কি আসবে বলো তো? 90 মাইনাস আলফা। কি রে, এইটুকু বোঝা গেল? তাহলে দেখো তো এখান থেকে কত আসে? ডি ডিভাইডেড বাই কস 90 এর মান 0 না, এটুকু 0 হয়ে যাবে। এখানে কত আসবে? ভি কস 90, তাহলে কস পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? সাইন। 90 মাইনাস আলফা মানে প্রথম চতুর্ভাগ, কস পজিটিভ, তাহলে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এর এখানে যে সূত্রটা পাইলা, এখানে যে সূত্রটা পাইলা, ঠিক আছে, এটা হলো সার্বজনীন সূত্র। এটা কি বলতো? নদী পার হতে প্রয়োজনীয় সময় যদি তোমাকে বার করতে বলে, কিভাবে নদী পার হতে তোমার দেখার বিষয় নাই। টি ইজ ইকুয়াল টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। নদী পার হতে প্রয়োজনীয় সময় মানে টি ইজ ইকুয়াল টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। বুঝতে পারছি কি বলছি? এটা দ্বারাও যে মান আসবে, এটা দ্বারাও সেম মান আসবে, আলাদা মান আসবে না। তুমি করবা, আমরা অঙ্ক করবো, অঙ্ক করার সময় এগুলো প্রয়োগ করে দেখবো। কিন্তু আমরা কি সবগুলো সূত্র একটা একটা করে মুখস্থ করবো? না, আমরা নদী পার হতে প্রয়োজনীয় সময় মানে টি ইজ ইকুয়াল টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা মুখস্থ। বুঝতে পারছো? অঙ্ক আসলে আমরা সরাসরি লিখবো। আমরা জানি নদী পার হতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। কোনটা কি এটা ইম্পর্টেন্ট। ডিটা কি? নদীর প্রস্থ। ডিটা কি? ভিটা কার বেগ? নৌকার বেগ। ভিটা কার বেগ? আলফাটা কি? স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, অর্থাৎ স্রোতের বেগের সাথে কোন দিকে কত ডিগ্রি কোণ করে মাঝি নৌকা চালনা শুরু করছে, সেটাই হবে কি বলতো? আলফা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এখানে লিখে রাখো, এটা হলো সার্বজনীন সূত্র। ঠিক আছে, এটা হলো সার্বজনীন সূত্র। ঠিক আছে, ইউনিভার্সাল ল। ঠিক আছে, এটা যে কোনো ভাবে নদী পার হোক এই সূত্র আমরা ইউজ করব। পরবর্তীতে আমরা প্রমাণ করে দেখব। নদী পার হওয়ার জন্য আরো দুইটা কেস করবো না? ওই দুইটা কেস আমরা প্রমাণ করে দেখবো, টি ইকুয়াল টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা আসবে। বুঝছো? আপাতত বিশ্বাস করে নাও। তাহলে এটা কি বলতো? যে কোনো ভাবে নদী পার হোক, নদী পার হতে প্রয়োজনীয় সময় মানে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। যে কোনো ভাবে নদী পার হতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, বলো এইটুকু কি সবাই বুঝছো? মনে থাকবে? তাহলে আমরা টি ইজ ইকুয়াল টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা লিখতে পারবো, টি ইজ ইকুয়াল টি ডিভাইডেড বাই আর সাইন থিটাও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। মুখস্থ করবা কোনটা? এইটা। বুঝতে পারছো? তাহলে এটা তো ভাইয়া কেবলমাত্র আমরা একটা কেস দেখলাম, যে নদী প্রস্থ বরাবর যেতে সময় সেটা বার করে দেখলাম, তাই না? তাহলে এটাই তো ইকুয়াল কি হবে? পার বরাবর অতিক্রম করতে সময়, তাই না? পার বরাবর অতিক্রম করতে সময়। তাহলে আমরা সেটার জন্য বের করে দেখবো এখন।
তাহলে এখন একটু মনোযোগ দাও, দেখো। আচ্ছা, এটুকু আগে তোলো, মিশাই দিতে হবে তো, এটুকু তোলো। না না, এটা তো এর থেকে নিয়ে আসলাম না, এই দেখো এই লাইন কোথায় থেকে লিখছি। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে একই সূত্র, মানে এই একটা কেসের ক্ষেত্রে এই দুইটা সূত্র দ্বারাই ম্যাথ করতে পারবো, সমস্যা নেই। নদীর প্রস্থ বরাবর যদি ধরে কাজ করো, তাহলে এটা দ্বারাও করতে পারবা, এটা দ্বারাও করতে পারবা। ঠিক আছে, এখন পার বরাবর দূরত্ব নিয়েছি আমরা রে। এটা কোন কোন দিক বরাবর দূরত্ব নিয়েছি, দূরত্বটা কোন দিক বরাবর, এইদিকে দেখো। দূরত্বটা কোন দিক বরাবর, নদীর প্রস্থ না? এটাও কি নদীর প্রস্থ? তাহলে তো প্রথম ক্ষেত্রে আমরা বের করে দেখলাম। বোঝা গেল? সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না? কঠিন কোনো কিছু তো বলি নাই। তাহলে এটা তোলো। তাহলে দেখো, তাহলে তো ভাইয়া আমরা এই প্রস্থ বরাবর যদি আমরা দূরত্ব নেই, তাহলে কিভাবে সময় হবে সেটা আমরা বের করে দেখলাম, তাই না? তাহলে এটা বার করলেও যা আসবে, এটা বের করলেও একই সময় চলে আসবে। আমরা মুখস্থ করবো কোনটা বলো তো? এইটা। ওকে, এখন দেখো, আমরা হচ্ছে একটু পরেরটা দেখি, যে যদি প্রস্থ বরাবর দূরত্ব না নিয়ে আমরা যদি পার বরাবর দূরত্ব নিই, সেই ক্ষেত্রে আমাদের সময়টুকু কত আসবে? তাহলে বলো, সময় মানে কি? সরণ ভাগ বেগ। যেদিক বরাবর সরণ সেদিক বরাবর কি নিতে হবে? বেগ নিতে হবে। তাহলে আমরা বি নাম্বার কেস দেখবো। বি নাম্বার কেসে আমরা সময়টা বার করব পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে বলো তো, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? এক্স না? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা? এক্স। যে নৌকা ছিল এখানে, গিয়ে পৌঁছাছে এখানে, তার মানে পার বরাবর ছিল কোথায়? সে পার বরাবর এখানে ছিল, গিয়ে পৌঁছাছে এখানে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব তার এইটা। তাহলে আমরা যদি পার বরাবর দূরত্ব নেই, ঠিক আছে, তাহলে আমরা নিব পার বরাবর দূরত্ব। তাহলে বেগটা কোন দিক বরাবর নিব বলো? পার বরাবর বেগটা নিব আমরা। বোঝা গেল? মার্কারে কালি কম। তাহলে এখন দেখো, এখন একটু মনোযোগ দাও, দেখো ভাইয়া। তাহলে পার বরাবর দূরত্ব কত? এক্স ডিভাইডেড বাই পার বরাবর এখন বেগ নেওয়া লাগবে। মনোযোগ দাও, দেখো। এখন ভাইয়া, বেগটা ছিল আমাদের কাছে আর, এইটাও নাই এইটাও নাই, এই দুইটা মিলে লব্ধি পাইছে কোনটা? আর। এই বেগ নিয়ে নৌকা গিয়েছে। তাহলে বেগটা এখন এটা এই দিক বরাবর, তাই আমি যদি সময় বার করতে চাই, পার বরাবর দূরত্ব নিয়েছি, এই দূরত্ব মানে কি? এই দূরত্ব সেম না? ভাই পার বরাবর যদি দূরত্ব নিতে চাই, তাহলে অবশ্যই আমার কি করতে হবে? পার বরাবরই বেগ নিতে হবে। তাহলে পার বরাবর এখন আর এর বেগ নেওয়ার উপায় আছে না? আর এর একটা উপাংশ আছে না এদিকে, বলো তো? তাহলে আর এর এদিক বরাবর উপাংশ কি হবে বলো? আর কস থিটা। কি আসবে? আর কস থিটা। বোঝা গেছে কি বলছি? তাহলে আর এর এদিক বরাবর উপাংশ থিটা যেহেতু পারের সাথে আছে, তাহলে এটাই কি হবে বলতো? নৌকার পার বরাবর বেগ। তাহলে আমরা কি লিখবো? পার বরাবর, দেখো, পার বরাবর নৌকার লব্ধি বেগের উপাংশ, নৌকার লব্ধি বেগের উপাংশ। কারণ পার বরাবর আমাদের কাছে কোনো বেগ ছিল না, একটা ছিল এইটা, একটা ছিল এইটা, এই দুইটা মিলে আমাদের কি ছিল? আর ছিল। তাহলে আর এর এই দিক বরাবর আমরা কি নিয়ে নিয়েছি বলতো? উপাংশ নিয়ে নিয়েছি। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি আসবে বলো? এক্স ডিভাইডেড বাই আর কস থিটা। এটা আমরা টি এর আরেকটা সূত্র পাইলাম। এখন ভাইয়া, আমরা যেটা নিয়েছি সেটা হলো পার বরাবর আর এর উপাংশ নিয়েছি। আরটা কি ছিল? লব্ধি। কার কার লব্ধি? ইউ আর ভি এর। লম্বাংশ উপপাদ্য যদি এখন প্রয়োগ করি, তাহলে আমরা বলতে পারবো না পার বরাবর লব্ধির যে উপাংশ যা কথা, পার বরাবর লব্ধিকে সৃষ্টিকারী কে কে? ইউ আর ভি, তাদের উপাংশের সমষ্টি একই কথা, তাই না? তাহলে আমরা এখন লম্বাংশ উপপাদ্য যদি প্রয়োগ করি, তাহলে বলতো এই লাইনের পরিবর্তে আমরা নিচে একটা লাইন লিখবো। তাহলে উপরে এক্স আছে, নিচে আমরা লিখতে পারবো না পার বরাবর। তাহলে ইউ কে সৃষ্টি করছে কে বলো? আর কে সৃষ্টি করছে কে? ইউ আর ভি। তাহলে ইউ ও ভি এর উপাংশের সমষ্টি, উপাংশের সমষ্টি। বলো, দেখা যায় কি যায় না? যায় না? হ্যাঁ যায়। এখন দেখো, আমি একটু নিচে আরেকটু মিশানো লাগবে আমাদের, আরেকটু মিশাই আমরা। হ্যাঁ, এখানে হয়ে যাবে, সমস্যা নেই। এখন একটু খেয়াল করো তো ভাইয়া, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এক্স ডিভাইডেড বাই, বলো, পার বরাবর যে বেগ, সেটা বেগ আমরা কত পাচ্ছি? পার বরাবর ইউ ও ভি এর উপাংশের সমষ্টি। তাহলে পার বরাবর ইউ এর, তার মানে ইউ এর এই পার বরাবর উপাংশ, তাহলে ইউ এর এই দিক বরাবর উপাংশ কত হবে? ইউ কস, লিখলাম,
যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। প্লাস ভি নিতে হবে, ভি এর উপাংশ নেওয়া লাগবে, ভি। এটা ছিল ভি, ভি এর এই দিক বরাবর উপাংশ, এই দিক বরাবর। তাহলে ভি নিলাম, কজ নিলাম। তাহলে ভি এর এই দিক বরাবর উপাংশ, যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের cos। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে কত আসলো দেখো তো। এটা সমান কি লিখতে পারো দেখো, প্রস্থ বরাবর আমরা নিছি, এটা পার বরাবর নেওয়া শেষ। হ্যাঁ, এই দেখো কার উপাংশ নিচ্ছি আমরা? ইউ এর উপাংশ। কোন দিক বরাবর? পার বরাবর। বুঝছো? তাহলে ইউ এর এই দিক বরাবর উপাংশ, তাহলে ইউ এর আর ওই দিকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তারপর ভি এর এই দিক বরাবর উপাংশ, তাহলে ভি কজ লিখলাম। যার উপাংশ যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণের কস। ইউনিভার্সাল রুল যেটা ছিল ভেক্টরের বিভাজনের, ওটা আমরা ইউজ করছি। যার উপাংশ তাকে নিব, কজ নিব, সবসময় কজ নিব। তাহলে কজ নেওয়ার জন্য কি করতে হয়? যার উপাংশ আর যে দিক বরাবর উপাংশ তাদের মধ্যবর্তী কোণ নিতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ওটা আমরা এখানে ইউজ করলাম। তাহলে পরের লাইন কি আসবে বাবারা দেখো তো, এক্স ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এটাও একটা আমাদের কি বলতো, এটা করেও এটাও একই মান দেবে। এটা করে যে মান পাবা, এটা করে যে মান পাবা, এটা করে যে মান পাবা, এটা করে একই মান পাবা, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? এতগুলোকে আমরা একটাও মুখস্থ করব না, আমরা সরাসরি লিখবো কত, টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে কি এই দুইটা কি বোঝা গেল? এখন আমাদের আরো একটা জিনিস বাকি আছে, তাই না? সেটা কি বলতো, পথের দৈর্ঘ্য অতিক্রম করতে সময়। এটা করতেও একই সময় লাগবে। এখন আমরা ওটা বার করে দেখি যে ওটা দ্বারা যদি বার করতে চাই তাহলে সূত্রে কি আসবে আমাদের। বুঝতে পারছো? তাহলে এখন আমরা সি দেখবো, সি। তোলো, এইটুকু তোলো না, ছবি তোলো, ছবি তোলো, সময় নেই। হয়ে গেছে? ইউটিউবে পাবা, ক্লাস ইউটিউবে পাবো, সমস্যা নেই। তোলো, ছবি তোলো তো, আমাকে সহ তোলো। ছবি ভালো না হলো রে। হয়েছে? ঠিক আছে, দেখো বলো তো, সবকিছু আমাদের চেনা চেনা লাগছে না এগুলা? জাস্ট একটাই কনসেপ্ট, যে দিক বরাবর দূরত্ব সেই দিক বরাবর বেগ। আমি ওই দিক বরাবর নৌকার লব্ধি বেগ নিতে পারি, অথবা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে লব্ধিকে সৃষ্টিকারী যে দুইটা বেগ আছে তাদের উপাংশের সমষ্টি নিতে পারি। একই কথা না? ওকে, বি নাম্বার শেষ। এখন এখান থেকে একটা জিনিস, মজার জিনিস, এখান থেকে একটা জিনিস স্টার দিয়ে লেখো, এর স্টার দিয়ে লেখো। এই যে এখানে যে জিনিসটা বার করছি না, ইউ প্লাস ভি কজ আলফা, এটাই পার বরাবর বেগ। এটাই কি? পার বরাবর মোট বেগ। এখন মনোযোগ দাও তো, পার বরাবর মোট বেগটা বোঝো কিনা। দেখো পার বরাবর স্রোতের বেগ ছিল না, পার বরাবর মোট বেগ কত হবে এটা যদি বার করতে চাই। স্রোতের বেগ তো পার বরাবর আসেই ভাইয়া, নৌকাটা গেছে কোন দিকে? এইদিকে না? তীর্যক ভাবে যাচ্ছে, তার মানে এই বেগের একটা স্রোতের দিকে একটা উপাংশ থাকবে না? তাহলে এই দুইটা বেগই তো হবে কি পার বরাবর মোট বেগ। তাহলে ইউ তো আছে, এর সাথে যোগ হবে কত? এই ভি এর এই দিক বরাবর উপাংশ। তাহলে বলো ভি এর এই দিক বরাবর উপাংশ কত হবে? ভি কস আলফা, তাই না? তার মানে পার বরাবর মোট বেগ কত? ইউ প্লাস ভি কস আলফা। এটাই পার বরাবর মোট বেগের সমীকরণ। এটা কিন্তু আসে, পার বরাবর মোট বেগ বের করো, তাহলে এটাই মুখস্থ করবা। তাহলে পার বরাবর মোট বেগ ইকুয়াল ইউ প্লাস ভি কজ আলফা। একবারে স্টার দিয়ে মুখস্থ, পার বরাবর মোট বেগ। পার বরাবর মোট বেগ মানে ইউ প্লাস ভি কজ আলফা। মনে থাকবে রে, ধরবো কিন্তু আমি এগুলো সামনের দিনে। তাহলে আমাদের এখন পর্যন্ত টি বার করার যে যে সূত্র আমাদের হাতে আছে সেগুলোকে আমরা একটু এক লাইনে লেখার চেষ্টা করি তো। টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই আর সাইন থিটা। তারপর কি দেখলাম? এক্স ডিভাইডেড বাই আর কস থিটা। তারপর কি দেখলাম? এক্স ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল কি লিখলাম? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তাই না? তাহলে মেইন কোনটা? মেইন হলো এইটা। ঠিক আছে, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি, আমরা আরো বাই করে দেখবো, তাই না? তাহলে তো দুইটা কেস গেল, আর একটা কেস আছে না? আমরা কোন কোন বরাবর দেখছি? প্রস্থ বরাবর দেখছি, পার বরাবর দেখছি, আর একটা আছে না পথের দৈর্ঘ্য বরাবর। হ্যাঁ, তা পথের দৈর্ঘ্যটা শিখাই দেখো। আরে হবে না, এ দেখো সি নাম্বার। তাহলে সি নাম্বার
তাহলে প্রয়োজনের সময় টি ইকুয়াল কি হবে বলো? পথের দৈর্ঘ্য এখন আমরা নিব, তাই না? পথের দৈর্ঘ্য ডিভাইডেড বাই, তাহলে বেগ কোন দিক বরাবর নিব? পথের দৈর্ঘ্য বরাবর নিব। পথের দৈর্ঘ্য বরাবর বেগ। দেখো তো ভাইয়া, পথের দৈর্ঘ্য কত আমাদের? এস। পথের দৈর্ঘ্য কত ধরছি? এস। পথের দৈর্ঘ্য বরাবর বেগ বলো, এস বরাবর বেগ কোনটা? আর না? আর বার করে দরকার আছে? তাহলে আমরা পাই গেছি এস বরাবর আর পাই গেছি। এখন বল, আমরা যদি অন্য আরেকটা সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, যে এই দিক বরাবর আর কে, আর এর বেগ যেহেতু এই দিক বরাবর নিয়েছি, তাহলে ওই দিক বরাবর আর কে সৃষ্টিকারী দুইটা বেগের উপাংশ নিতে পারবো না? নিতে পারবে কি পারবো না? পারবো তো নাকি? তাহলে আমরা ওটাই লিখবো। তাহলে ওটা কি আসবে? পথের দৈর্ঘ্য তো উপরে এস আছে, তারপর লিখবো এস বরাবর, পথের দৈর্ঘ্য না লিখে সরাসরি লিখলাম এস বরাবর ইউ ও ভি এর উপাংশের সমষ্টি। উপাংশের সমষ্টি আমরা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে দিলাম। তাহলে কত আসবে দেখো তো? এস। তাহলে এস বরাবর এই দিক বরাবর ইউ এর উপাংশ, ইউ এর এই দিক বরাবর উপাংশ। কার উপাংশ? ইউ এর। তাহলে ইউ লিখবো, তারপর কি লিখবো? কস ইউ এবং ওই দিকের মধ্যবর্তী কোণ কত? থিটা। প্লাস ভি কস ভি এর এই দিক বরাবর উপাংশ নেবে, এটা কত হবে ভাইয়া? পুরোটা হলো আলফা, এইটুকু হলো থিটা, তাহলে এইটুকু কত হবে? আলফা মাইনাস থিটা। আলফা মাইনাস থিটা। এটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমাদের সময়ের জায়গায় আরো দুইটা সূত্রে কি হয়ে গেল বলতো? অ্যাড হয়ে গেল। তাহলে দুইটা সূত্রে কি কি দেখো? তাহলে এইটা যেটা আছে এটা হলো এস ডিভাইডেড বাই আর ইকুয়াল এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা প্লাস ভি কস আলফা মাইনাস কি বলতো? থিটা। একটাও কি আমরা মুখস্থ করবো এগুলা? আমরা সরাসরি বলবো টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। বারবার কিন্তু বলতেছি টি ইজ ইকুয়াল টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এ তোমাদের কি কলেজ আছে নাকি বাকিগুলার? তাহলে ও যাক, ও ইউটিউব থেকে দেখে নেবে নি, কি বলো? তাহলে আমরা এই কেস 1 এর অঙ্কগুলো শেষ দিই, হ্যাঁ? কারণ আবার এটার জন্য আবার সামনের দিনে এ করা ঝামেলা হয়ে যাবে। না না সমস্যা নেই, দেখো দেখো, তুমি ইউটিউব দেখিও। তুমি বাসায় গিয়ে আজকে ইউটিউব থেকে আজকে ক্লাসটা আপলোড দেবো, দেখিও। ক্লাস আপলোড হচ্ছে তো নাকি রেকর্ড হচ্ছে তো? ঠিক আছে দেখো। তাহলে আমাদের আর বাকিগুলো করতে আর সময় লাগবে না, এটা করতে সময় লাগছে। আর বাকিগুলো করতে সময় লাগবে না, কারণ এই বাকিগুলো করার জন্য যাটুকু বেসিকের দরকার আমাদের সবকিছু শেষ। বুঝতে পারছো? এখন দেখো 4 নাম্বার যে অঙ্ক ছিল, 4 নাম্বার কি বলছে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে দেখো পার, 5 মিনিট লাগবে। আর দেখো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্বকে যেন আমরা কি ধরেছি ভাইয়া? এক্স। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি ছিল? এক্স। এটা এখানে লেখাই ছিল এক্স ইজ ইকুয়াল পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তাহলে এখন বলো, মনোযোগ দাও, এইদিকে মনোযোগ দাও। আমাদের এস ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো? ভিটি লিখতে পারি না? ওই তো টি ইজ ইকুয়াল যে আমরা এস ডিভাইডেড বাই ভি লিখছিলাম, তাহলে এস ইজ ইকুয়াল কত? ভিটি না? তাহলে এখন মনোযোগ দাও, যে দিক বরাবর দূরত্ব ওই দিক বরাবর কি নেওয়া লাগে? বেগ ইনটু কি বলতো? সময় না? তাহলে পার বরাবর দূরত্ব নিচ্ছি, তাহলে বেগটা কোন দিক বরাবর নিব? পার বরাবর বেগ ইনটু কি বলতো? সময়। তাহলে আমরা ওটাই লিখবো, পার বরাবর বেগ ইনটু কি বলতো? সময়। এখন আমাকে বলো তো ভাইয়া, পার বরাবর বেগের ইকুয়েশন একটু আগে স্টার দিয়ে লিখে রেখেছিলাম না? ওটা কি ছিল বলো? পার বরাবর মোট বেগ কত ছিল বলো? ইউ প্লাস ভি কজ আলফা ইনটু কি বলতো? সময়। সময় মানে কত? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এই তো সময় মানে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। বোঝা গেল কি বললাম? তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে কি? পার বরাবর বেগ ইনটু কি বলতো? সময়, মানে নদী পার হতে প্রয়োজনীয় সময়। তাহলে এতে প্রয়োজনীয় সময় মানে কি? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে আমরা এখান থেকে দেখলাম পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স ইজ ইকুয়াল কি পার বরাবর বেগ ইনটু সময়। তাহলে পার বরাবর বেগ কত? ইউ প্লাস ভি কজ আলফা ইনটু কি বলতো? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা মুখস্থ করতে হবে। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে পার বরাবর বেগ, পার বরাবর বেগ তো মুখস্থ আছে, ইউ প্লাস ভি কজ আলফা ইনটু সময়। সময় মানে কত? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এটাও তোমার আগে মুখস্থ করে দিছি, এটাও তোমাকে আগে মুখস্থ করে দিছি। তাহলে বেগ ইনটু সময় গুণ করে দূরত্ব বার করতে পারবা না? হ্যাঁ পারবা। তারপর 5 নাম্বার হলো পথের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? পথের দৈর্ঘ্য। এই দেখো
5 নাম্বার পথের দৈর্ঘ্য। কি রে, কি নোটিফিকেশন আসলো দেখো তো, চলে গেছে নোটিফিকেশন, চলে গেছে, রেকর্ড হচ্ছে, স্টোরেজ মনে হয় শেষ হয়ে গেছে প্রায়। একটু খেয়াল করে দেখো, পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য মানে কোনটা ভাইয়া, ইয়েস না? তাহলে পথের দৈর্ঘ্য মানে এটা এক প্রকার কি বলতো, দূরত্ব। তাহলে যে দিক বরাবর দূরত্ব নেবো ওই দিক বরাবর কি নিতে হবে, বেগ নিতে হবে, ওই দিক বরাবর সময় নিতে হবে। তাহলে বলো ওই দিক বরাবর বেগ কত, আর ইনটু কি বলতো সময়, সময় মানে কত, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ইজ ইকুয়াল আর ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। বুঝতে পারছো, কোনো সমস্যা আছে? তাহলে এটাই তো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, আর এখন দেখো এখানে আরো একটা কাজ করতে পারো, অন্যজন অন্যজন এটা করতে পারে। দেখো ধরো এ পথের দৈর্ঘ্য মানে এটা না, এটা না, এইদিকে তাকাও তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ কিনা? তাহলে সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, অতিভুজ বার করতে হবে। তার মানে অতিভুজ মানে কি, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে এটুকু দূরত্ব কত, ডি না? তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে এটা মানে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এটা দ্বারা করেও যে মান আসবে, এটা দ্বারা করেও সেম মান আসবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে আমরা থিওরি গুলো পড়লাম, আগামী দিন আমরা এরকম করে একটা ম্যাথ দিব, ম্যাথ দিয়ে সবগুলো বের করে দেখবো। বুঝতে পারছো? এবং ওই ম্যাথ করার পরে আমরা কেস 2 শুরু করব, ওটা হবে ন্যূনতম দূরত্বে নদী পার। সামনের দিন আমরা ন্যূনতম দূরত্বে নদী পারের কেসটা দেখবো, প্লাস এই কেসের আমরা ম্যাথ করব। যে ছাত্র আজকের কেসটা বুঝতে পারছে ওই ছাত্র কেস 2 নাম্বারও বুঝতে পারবে, ওই ছাত্র কেস 3 নাম্বারও বুঝতে পারবে। তার কাছে নদী নৌকার অঙ্ক পানি পান্তা মনে হবে। বোঝা গেছে কি বলছি? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, টি ইজ ইকুয়াল টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস ভি কজ আলফা ইনটু টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, পার বরাবর বেগ মানে ইউ প্লাস ভি কজ আলফা, আর পথের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল ওই পথের দৈর্ঘ্য বরাবর বেগ ইনটু কি বলতো সময়। তাহলে পথের দৈর্ঘ্য বরাবর বেগ সব সময় কি হবে, নৌকার লব্ধি বেগই হবে। অথবা ইজ ইকুয়াল রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, যদি আমরা এই সমকোণী ত্রিভুজ দিয়ে করি। ঠিক আছে, একই কথা। বুঝে বুঝে মুখস্থ করবা, কানা হাফিজের মতো মুখস্থ করবা না। ঠিক আছে, আমি তো সবকিছু বুঝে দিলাম এ টু জেড। আজকে এ পর্যন্ত, ঠিক আছে, ভালো থাকো সব।